সেটা নেক্সট ক্লাসে আমাদের কুইজ হবে। সো আজকে আমরা লেকচার 2টা কুইজ প্যাটার্নটা কেমন হবে? তো কুইজ প্যাটার্ন দুটো অপশন আছে, সবসময় এই দুটো অপশনের একটা হবে, দ্যাট মিনস ইদার একটা ম্যাথ থাকবে অথবা এমসিকিউ থাকবে, বাট এটা তোমাদেরকে আগে অ্যানাউন্স করা হবে না যে ম্যাথ না এমসিকিউ। অনেক সময় হয়তো তোমরা স্লাইডস দেখে বুঝতে পারবে যে এটা কি টাইপের হতে পারে, বাট আই উইল নট টেল ইউ বিফোর হ্যান্ড। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ ম্যাথ থাকলে কি রিটেন নাকি শুধু অ্যানসার গুলো বসাবো? না, রিটেন হবে। ম্যাথ যদি থাকে দেন তোমাদেরকে একটা ম্যাথ দেয়া হবে সলভ করার জন্য। সো সেই ক্ষেত্রে তোমাদের ওটা নোটবুকে বা পেজে লিখে দেন আপলোড করতে হবে। তো সেটা অফকোর্স আমরা যখনই রিটেন এক্সাম নিব তার আগে তোমাদেরকে ইনস্ট্রাকশন আমি প্রোভাইড করব যে কোথায় আপলোড করতে হবে। সো দ্যাট ওয়ন্ট বি আ প্রবলেম। তোমরা হয়তো অ্যাসাইনমেন্ট আপলোড করতে পারো এই টিমসে, তাই না? তো ওইভাবে তোমাদের আপলোড করতে হবে। So let's start the lecture then. Before I start the lecture, আজকে কি কারো ফার্স্ট ক্লাস? If it is, can you please raise your hands? যে আজকে তোমাদের ফার্স্ট ক্লাস? Okay, so then no worries. That means everyone knows যে next class এ quiz হবে এবং সবাই জানো যে lecture 1 এর উপর হবে। Okay. Can you see my screen, everyone? Yes, ma'am. Yes, ma'am. Okay, so আমরা যেটা স্টার্ট করছি আজকে সেটা হচ্ছে ডায়োডস। So do you remember in the last class, our very last slide, if I go back to that one, just to refresh your memory, then আমাদের last স্লাইডটা ছিল হচ্ছে আসলে PN জাংশনের স্টার্টিং, যেখানে আমরা একটা P বা N টাইপ ম্যাটেরিয়াল দেখতে কেমন হবে internally, that is what we discussed. So this was the end. So in our last lecture we were talking about P and N type materials, and then we discussed that in N type materials there are extra electrons which are available because we add group 5 impurity to N type material, or pentavalent materials are added, such as antimony in the example that we saw. And for p-type material there are holes or extra holes available because to p-type materials group 3 elements or trivalent elements are added, such as boron. So এই জিনিসটা করার কারণ হচ্ছে আমরা এই p আর n টাইপ যে ম্যাটেরিয়াল গুলো তৈরি করলাম, we can fuse them or we can join them to make different types of electronic devices, and one of the first devices that we are going to study will be the diode. So that is our objective today. এখানে আরো কিছু অবজেক্টিভস লেখা আছে, দ্যাট মিন্স আমরা ডায়োডটা পড়ার পরে আসলে ডায়োডের রেজিস্ট্যান্স কেমন হতে পারে সেগুলো দেখব, তারপরে হচ্ছে আইডিয়াল ডায়োড আর প্র্যাকটিক্যাল ডায়োডের মধ্যে ডিফারেন্স কি সেটা দেখব, এবং জেনার ডায়োড যেটা সেটা নিয়ে আমি ডিটেইলস এখন বলবো না বিকজ দেয়ার ইজ অ্যানাদার লেকচার। সো তখন আমরা জেনার ডায়োডের ডিটেইলস ডিসকাস করব। ওকে, বাট আমরা জেনার ডায়োড কি সেটা ব্রিফলি বলবো এবং এলইডি কি সেটাও আমরা ব্রিফলি ডিসকাস করব। সো উই স্টার্ট উইথ semiconductor diode, which basically looks like this. Okay, so if I zoom in, this is what your diode looks like. So diode এ আসলে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা p টাইপ ম্যাটেরিয়ালকে একটা n টাইপ ম্যাটেরিয়ালের সাথে এইভাবে জয়েন করে দিই। Okay, when we join them, lots of things happen inside this PN junction. Okay, PN junction বলি আমরা এটাকে, PN junction.
So what are those interesting things is what we need to learn. So first condition যেটা সেটাকে আমরা বলি no applied bias. So basically no applied bias মানে হচ্ছে আমি শুধু এই দুটোকে ফিউজ করেছি and that's it. আমি এখানে বাইরে কোনো ব্যাটারি বা অন্য কোনো এক্সটার্নাল সোর্স এখনো কানেক্ট করিনি। ওকে, জাস্ট এই দুটোকে জয়েন করেছি, that's it. So that is called the no applied bias, and এখানে যেটাকে VD আমরা বলছি, so that is going to be the voltage which will be the external voltage. So আমরা যদি কোনো voltage supply দেই তখন সেটা হবে VD। ঠিক আছে, আচ্ছা, now what will happen when there is no applied bias? Okay, so এখন যেটা হবে, ফার্স্টে এখানে একটা ব্রিফ সামারি দেয়া আছে যে যখন আমাদের N and P type material আছে, then we can construct our first solid state electronic device which is our diode. Okay, and এটার numerous applications আছে, numerous applications. Okay, so how are they created? By joining N and P type material together. Okay, so যখন নাকি কোনো applied bias মানে এক্সটার্নাল ভোল্টেজ থাকবে না, তখন আমরা বলি যে the net flow of charge is zero. সো এখানে কোনো দিকে অ্যাকচুয়ালি কোনো নেট ফ্লো অফ ইলেকট্রনস হবে না, মানে ডান দিকে বা বাঁ দিকে। এখন সেটা কেন এবং এই ডিপ্লিশন রিজিয়নটা আসলে কি? সো লেটস গো ইনসাইড দ্য ম্যাটেরিয়াল। সো আমার এখানে আছে পি টাইপ আর এখানে ধরো এন টাইপ আছে। হ্যাঁ, এন টাইপে আমার মেজরিটি ক্যারিয়ার কি? ইলেকট্রনস, তাই না? মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। পি টাইপে আমার মেজরিটি ক্যারিয়ার কি? হোলস, রাইট? Yes, ma'am. আচ্ছা, এইটা ধরো ভেতরের স্ট্রাকচার। এখানে তো ওরা সবকিছুকে দেখিয়েছে, আয়নস, অ্যাটমস, এভরিথিং। সো আমরা এটাকে আরো সিম্পল ভাবে বোঝার ট্রাই করছি। সো এই এক্সট্রা ইলেকট্রন বা হোলগুলো কাদের কারণে তৈরি হয়েছে? আমাদের ডোনার এন্ড অ্যাকসেপ্টর অ্যাটমস এর জন্য, তাই না? যেমন বোরন এন্ড অ্যান্টিমনির জন্য। এই জন্য আমরা এক্সট্রা হোলস বা এক্সট্রা ইলেকট্রন পেয়েছি। আচ্ছা, সো যারা নাকি বোরন ধরো, যেটা নাকি অ্যাকসেপ্টর, হ্যাঁ, আর যে নাকি অ্যান্টিমনি ডোনার, সো তাদের যদি আমি পাশাপাশি রাখি, মানে এখানে কি, এখানে তো জাস্ট এরা জয়েন্ট। ওকে, সো এই যে ধরো এরা হচ্ছে অ্যান্টিমনির এক্সট্রা ইলেকট্রন আর এরা হচ্ছে বোরনের যে ফ্রি স্পেস সেটাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এখন তোমরা তো অলওয়েজ জানো দ্যাট অপোজিট চার্জেস উইল অ্যাট্রাক্ট ইচ আদার, কারেক্ট? সো আমি যদি এই দুটো ম্যাটেরিয়ালকে পাশাপাশি রাখি, don't you think if they are very close, then these electrons will try to jump and fill up this hole? Yes, ma'am. তাই না? তো তারা কি করবে? তারা চেষ্টা করবে তাদের এন টাইপ থেকে একদম কাছে, মানে ঠিক পাশেই যে হোলস গুলো আছে সেগুলোকে ফিল আপ করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, এটা যদি হয় তখন ব্যাপারটা এরকম হয়ে যাবে যে আমার যে পি টাইপ আর এন টাইপ ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, সেখানে আমার কিছু ইলেকট্রন চলে যাচ্ছে কোথায়? এন টাইপে, পি টাইপে, আর কিছু হোলস তাহলে এখন কোথায় ক্রিয়েট হচ্ছে? এন টাইপে। আমরা তো জানি, তাই না, যে ইলেকট্রন যদি কোথাও থেকে চলে যায় সেখানে কি ক্রিয়েট হয়? অ্যাবসেন্স অথবা হোল। Yes, ma'am. আচ্ছা, মানে ব্যাপারটা এরকম, আসলে আমি যদি সিম্পলি চিন্তা করি ব্যাপারটা এরকম যে আমার এখান থেকে যদি ইলেকট্রন চলে যায়, তারা এখন হয়ে গেল পজিটিভলি চার্জড সাইড, বিকজ তারা ইলেকট্রন ডোনেট করেছে। ওই যে তোমরা ডোনার আয়নস এন্ড অ্যাকসেপ্টর আয়নস এর সিম্বলটা আমরা দেখেছিলাম না এখানে? দেখো, ডোনার আয়নস যখন ডোনেট করে তারা কি হয়? প্লাস, আর অ্যাকসেপ্টর আয়নস যখন অ্যাকসেপ্ট করে তারা কি হয়ে যায়? মাইনাস, বিকজ তাদের কাছে এক্সট্রা এখন একটা ইলেকট্রন চলে এসেছে।
তাই না? সো আসলে ব্যাপারটা এরকম হয়ে যাবে যে আমার এই সাইডটা এখন প্লাস আর এই সাইডটা হবে মাইনাস। হ্যাঁ, কারণ তারা এদিক থেকে এদিকে মুভ করছে। সো এদিকে মুভ করা মানে কি, তারা এই পাশে এখন মাইনাসে কন্ট্রিবিউট করছে বা ইলেকট্রনের সংখ্যা এখানে এখন বেড়ে গেল। ওকে, আর এই পাশে কি হলো, দেন হোলস ক্রিয়েট হলো বিকজ ইলেকট্রন মুভ করেছে। আচ্ছা, এই জিনিসটা যদি হয়, বেসিক্যালি আমরা ফার্স্ট স্টেপে কি বলেছিলাম, দ্যাট দি ইলেকট্রনস উইল মুভ এন্ড দে উইল ফিল আপ দ্য হোলস, তাই না? বিকজ এখানে এক্সট্রা ইলেকট্রন আছে আর এখানে হোল আছে। সো when holes are filled up by electrons, then what happens is they become neutralized. Neutralized মানে কি বুঝতে পারছো? মানে কোনো নেট ক্যারিয়ার নেই, এখানে চার্জ ক্যারিয়ার নেই, তারা তো হোল আর ইলেকট্রন কম্বাইন হয়ে যাচ্ছে না। ইলেকট্রনরা এই জায়গায় এসে যদি বসে যায়, তারা কি করছে, একটা বন্ডিং তৈরি করে ফেললো না? এখন সে ইলেকট্রনটা যে এমটি জায়গাটা ছিল সেখানে বসে গেছে। সো আসলে কি এখানে কোনো নেট চার্জ আছে? there is no net charge, মানে বেসিক্যালি আমার এই ইলেকট্রন গুলো যে হোল গুলোকে ফিল আপ করছে, এবং যেহেতু তারা হোল গুলোকে ফিল আপ করছে, সো এখানে আসলে কি হচ্ছে, তখন অ্যাবসেন্স অফ ইলেকট্রনের কারণে আমরা প্লাস চার্জ দিচ্ছি। সো বেসিক্যালি প্লাস আর মাইনাস মিলে এখানে কিন্তু কোনো ফ্রি ক্যারিয়ার্স নেই, কোনো চার্জ ক্যারিয়ার্স আর নেই, কেউ ফ্রি না, বিকজ এই ইলেকট্রন গুলো কম্বাইন করেছে কাদের সাথে, ঠিক তার পাশে যে হোলগুলো ছিল, দে হ্যাভ কম্বাইন্ড উইথ দেম। সো তারা যদি কম্বাইন করে ফেলে, এখন তো তারা আর ফ্রি না, তাই না? তারা কি আর ফ্রি ইলেকট্রন থাকবে? নো ম্যাম। দে আর নট ফ্রি। No, ma'am. নো। সো এটাকে বলে নিউট্রাল করা বা নিউট্রালাইজেশন। ঠিক আছে? আচ্ছা, যখন এরকম হয় যে পাশাপাশি দুটো জায়গায় ইলেকট্রন যে হোলকে ফিল আপ করে এবং এইরকম একটা রিজিয়ন তৈরি হয়, এখানে এটাকে আমরা বলি ডিপ্লিশন। ডিপ্লিশন রিজিয়ন। ডিপ্লিশন রিজিয়ন মানে, ডিপ্লিট কথাটার মানে হচ্ছে আসলে কোনো কিছু না থাকা। হ্যাঁ, ডিপ্লিট। সো সেখান থেকে ডিপ্লিশন কথাটা এসেছে। সো ডিপ্লিশন রিজিয়নে বেসিক্যালি যা হয় সেটা হচ্ছে electrons combine with holes and they become neutralized. So as a result, in this region there is no free charge carriers. Okay, no charge carriers are present. So এই জায়গাটা হচ্ছে একটা ফ্রি অফ চার্জ রিজিয়ন, কারণ তারা কম্বাইন করে ফেলেছে। সো এই জায়গাটা নিউট্রাল। ঠিক আছে? সো এটাকে আমরা বলি ডিপ্লিশন রিজিয়ন। এবং কেন আমরা এখানে প্লাস আর এখানে মাইনাস দিলাম? বিকজ ইলেকট্রন যদি এখান থেকে চলে যায় তাহলে এটা হবে নেট পজিটিভ, আর ইলেকট্রন যদি এখানে আসে এটা নেট নেগেটিভ হবে। ঠিক আছে? সো এই জন্য তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে ইলেকট্রনস আর অন দিস সাইড এন্ড হোলস আর অন দিস সাইড। সো এই রিজিয়নটাকে আমরা বলি ডিপ্লিশন রিজিয়ন। আর এইটুকুকে আমরা, এই যে প্লাস আর মাইনাস যে হলো বিকজ অফ দ্য মুভমেন্ট, এটাকে আমরা বলি পোটেনশিয়াল ব্যারিয়ার। পোটেনশিয়াল ব্যারিয়ার মানে এটাকে ব্যারিয়ার কেন বলা হয়? বিকজ এই জায়গাটা নিউট্রাল হয়ে গেছে। তো এখন কোনো কিছুকে যদি এর মাঝ দিয়ে পাস হতে হয়, কোনো চার্জকে যদি এখান দিয়ে ফ্লো করতে হয়, তাকে এই ব্যারিয়ারটাকে ওভারকাম করে ফ্লো করতে হবে। ওকে, এই ব্যারিয়ারটা যতক্ষণ সে রিমুভ না করবে, আসলে এখানে সিগনিফিকেন্ট পরিমাণ চার্জ কখনোই ফ্লো করবে না। এখন বলো, এই নো অ্যাপ্লাইড বায়াস কন্ডিশনটা তোমরা বুঝতে পেরেছো কিনা? Yes, ma'am. সো যেহেতু মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে এবং আমাদের কোনো এক্সটার্নাল ভোল্টেজ সোর্সও নেই, সো বেসিক্যালি এখানে কোনো কারেন্টও
প্রডিউস হবে না এবং কোনো কারেন্টের মুভমেন্টও থাকবে না। ঠিক আছে, সো তোমরা দেখতে পাবে নো অ্যাপ্লাইড বায়াসে এটা হচ্ছে আমাদের ডায়োডের একটা সিম্বল। ঠিক আছে, ডায়োডকে যখন আমরা সার্কিটে বসাই দেন দিস ইজ দ্য সিম্বল দ্যাট উই ইউজ। সো এখানে আমাদের পি সাইডটা হচ্ছে অ্যানোডও বলি আমরা এটাকে, অ্যানোড। এটা হচ্ছে এই সাইডটা, মানে আমাদের এই ট্রায়াঙ্গেলটা আছে না, এটার বাম দিকটা হচ্ছে পি সাইড, এই সাইডটা। আর এই যে স্ট্রেট লাইনটা এটা হচ্ছে এন সাইডটা বোঝায় অথবা ক্যাথোড। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ডায়োডের সিম্বল এবং আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কোনো কারেন্ট ফ্লো নেই এবং আমাদের কোনো এক্সটার্নাল ভোল্টেজ নেই। সো আমরা যদি কোনো কিছু নাও করি পিএন জাংশনের মধ্যে, দ্যাট মিন্স কোনো ভোল্টেজ না দিই বা কারেন্ট ফ্লো না করাই, স্টিল হোয়াট উইল হ্যাপেন, একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হবে। ওকে, বাট জাস্ট তৈরি হয়ে সেটা বসে থাকবে। ডিপ্লিশন রিজিয়ন উইল বি ক্রিয়েটেড অ্যান্ড দেয়ার ইজ আ পোটেনশিয়াল ব্যারিয়ার। That is what will happen. সো আমি রিভার্সটাই পরে আসবো, আগে তোমাদেরকে ফরওয়ার্ডটা দেখাবো ফরওয়ার্ডে কি হচ্ছে। ওকে, সো ফরওয়ার্ড বায়াস বা অন কন্ডিশন আমরা যেটাকে বলি, সেখানে বেসিক্যালি যেটা হচ্ছে, আমি ওই পিএন জাংশনটাকে নিলাম যেখানে একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়েছে। এটা ছিল আমার পি আর এটা এন। এখানে হচ্ছে আমার ইলেকট্রনস ছিল এই সাইডে আর আমার হোলস কোথায় ছিল, এই সাইডে ডিপ্লিশন রিজিয়নে। হ্যাঁ, আর জেনারেলি এখানে কি হোলসের সংখ্যা বেশি আর এখানে হচ্ছে ইলেকট্রনস এর কোয়ান্টিটি হায়ার। সো যেটা হায়ার কোয়ান্টিটি আমি শুধু সেটাকে ড্র করছি। এটা ছিল আমাদের উইথাউট এনি বায়াসিং, যেটা লাস্ট স্লাইডে আমরা দেখলাম যে দিস ইজ দ্য স্ট্রাকচার। এখন আমি কি করছি, আই এম গোইং টু কানেক্ট আ ব্যাটারি উইথ দিস পিএন জাংশন এন্ড ব্যাটারির পোলারিটিটা হবে এরকম, দ্যাট মিন্স প্লাস উইথ পি এন্ড মাইনাস উইথ এন, প্লাস উইথ পি এন্ড মাইনাস উইথ এন। ঠিক আছে, আচ্ছা। So now what will happen? So what will happen now is আমাদের প্লাস যদি কোথাও থাকে সে কি করবে, সে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে না। প্লাস, ব্যাটারির প্লাস কি করে, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, রাইট। ব্যাটারির মাইনাস কি করে, হোলসকে অ্যাট্রাক্ট করে, কারেক্ট, অথবা ইলেকট্রনকে রিপেল করে, দুভাবেই বলা যায়। সো আমরা ইলেকট্রনের টার্মে যদি শুধু বলি তাহলে কি হবে, ব্যাটারির এই প্লাসটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে আর ব্যাটারির এই মাইনাসটা এখানের ইলেকট্রনদেরকে রিপেল করবে। আচ্ছা, এখন এ যদি ইলেকট্রনদেরকে অ্যাট্রাক্ট করে তখন কি হবে দেখো, এই যে ডিপ্লিশন রিজিয়নে আমার কিছু ইলেকট্রন এসেছিল না, যারা ওই যে কম্বাইন করেছিল, কম্বাইন করার মাধ্যমে তারা কি করেছে, তারা এখানে এসেছে। ঠিক আছে, সো সেই ইলেকট্রন গুলো কি হবে, দে উইল ট্রাই টু মুভ হিয়ার, দে উইল ট্রাই টু মুভ হিয়ার, যেহেতু এখানে ব্যাটারি পজিটিভ কানেক্টেড। সো সেই ক্ষেত্রে হোয়াট উইল হ্যাপেন ইজ, এরা যদি এখানে মুভ করে তাহলে কিন্তু আমার এই সাইড থেকে তো এমনিই একটা রিপালশন আসছে, তাই না, একটা পুশ আসছে যে তোমরা আরো এদিকে সরে যাও। এটার কারণে, নেগেটিভের কারণে there is a push that you should move on to this side. সো ব্যাপারটা এরকম হয়ে যাবে, এদেরকে ব্যাটারির প্লাস অ্যাট্রাক্ট করবে, বাট এখান থেকে আরো ইলেকট্রন যে কি হবে, এই জায়গাটাকে ফিল আপ করে ফেলবে। ওকে, সো প্রত্যেকবার এখান থেকে ইলেকট্রন অ্যাট্রাক্ট হচ্ছে আর যতটুকু রিজিয়ন আছে সেখানে আবার অন্য ইলেকট্রনরা যে সেই জায়গাটাকে ফিল আপ করে ফেলছে। ঠিক আছে, সো বেসিক্যালি এটাকে যদি আরো বড় করে আঁকি, সো ধরো আমাদের ডিপ্লিশন রিজিয়নটা এরকম, এখানে আমি দুটো লেয়ার ড্র করব। সো ধরো দুটো লেয়ার আছে ইলেকট্রনের, ওয়ান লেয়ার
and another layer. আবার হোল 0 দুটো লেয়ার আছে, one layer and another layer. সো যখন আমি এইভাবে কানেকশন দিচ্ছি, বেসিক্যালি কি হচ্ছে, এই ইলেকট্রন গুলোকে এরা অ্যাট্রাক্ট করছে, কিন্তু এখানে যে হোলস আছে তাদেরকে কারা ফিল আপ করছে? এরা। সো এই ইলেকট্রন গুলোকে ব্যাটারির পজিটিভ অ্যাট্রাক্ট করছে, আর এইখান থেকে রিপালশনের কারণে যে হোলস গুলো আছে তাদেরকে আবার কারা ফিল আপ করছে? এরা। সো তাহলে কি হবে, এরা যদি এখান থেকে চলে যায়, ধরো ফার্স্ট লেয়ারটা যদি চলে যায়, তাহলে কি আমার ডিপ্লিশন রিজিয়ন আরো থিন হয়ে যাবে না? এদেরকে যদি ব্যাটারির পজিটিভ অ্যাট্রাক্ট করে, এরা চলে গেল, সো এই লেয়ারটা নেই এখন আমার, এই লেয়ারটা নেই। হ্যাঁ, এদেরকে কারা নিয়ে গেছে? ব্যাটারি পজিটিভরা অ্যাট্রাক্ট করেছে। আচ্ছা, আবার এট দ্য সেম টাইম এই হোলস গুলোকে কারা রিপেল করেছে? ব্যাটারির নেগেটিভ। ব্যাটারির নেগেটিভ যদি এদেরকে রিপেল করে, তাহলে বেসিক্যালি কি হবে, এই যে হোলসের যে পজিশন দেখাচ্ছি এখানে, সেটাকে আবার কারা ফিল আপ করবে? এই ইলেকট্রন গুলো। সো তখন কি হবে, এই একটা লেয়ারও ভ্যানিশ হয়ে যাবে, বিকজ তারা এই ইলেকট্রনের সাথে কম্বাইন করবে। সো তার মানে কি হচ্ছে, ওভারঅল ডিপ্লিশন রিজিয়নের থিকনেসটা কি হচ্ছে? কমে যাচ্ছে না? Yes, ma'am. আচ্ছা, সো কনসেপ্টটা এরকম যে এখানের ইলেকট্রনসকে ব্যাটারির প্লাস অ্যাট্রাক্ট করবে, এবং এখানের যে ইলেকট্রন রিপালশন, তার কারণে এখানে যে হোলস গুলো আছে সেগুলোকে কি হবে, সেগুলো ইলেকট্রনের সাথে রিকম্বাইন হয়ে যাবে। সো অ্যাজ আ রেজাল্ট বেসিক্যালি আমার যে ডিপ্লিশন রিজিয়ন, সেটার থিকনেসটা কমে যাবে। সো আগের পিকচারটায় দেখো, এটার থিকনেস এরকম ছিল, বাট এখন কি হচ্ছে, স্লোলি তার থিকনেসটা কমে যাচ্ছে। ওকে, তার থিকনেসটা অনেক কমে যাচ্ছে। আচ্ছা, এই থিকনেসটা যখন কমতে থাকবে, সো বেসিক্যালি দেয়ার ইজ আ পয়েন্ট যেটাকে আমরা বলি ভোল্টেজ অফ দ্য ডায়োড, হ্যাঁ, অথবা ভিডি, অথবা নি ভোল্টেজ বলে থাকি আমরা এটাকে। যেমন এটা সিলিকনের ক্ষেত্রে হয় 0.7 ভোল্ট। তার মানে হচ্ছে এই পুরো ডিপ্লিশন রিজিয়নটাকে যদি আমি ওভারকাম বা ভ্যানিশ করে দিতে চাই, মানে আমি এভাবে কন্টিনিউ করতে থাকবো, ইলেকট্রনকে এদিকে অ্যাট্রাক্ট করব, আর এই হোলস গুলোকে এখান থেকে যে ইলেকট্রন রিপেল হচ্ছে তাদের মাধ্যমে নিউট্রালাইজ করব বা রিমুভ করে ফেলবো, সো দে উইল নট বি দেয়ার। সো এই হোলস, বা এমন ভাবে আরো সিম্পলি বলতে পারো যে ইলেকট্রন যদি পজিটিভে অ্যাট্রাক্ট হয়, হোলস কোথায় অ্যাট্রাক্ট হবে? নেগেটিভ। এভাবেও তোমরা বলতে পারো, ডাজন্ট ম্যাটার। মেইন কথা হচ্ছে যে ডিপ্লিশন রিজিয়নটা কমে যাচ্ছে, বিকজ দিস ইলেকট্রন এন্ড হোল কম্বিনেশনস দে ওয়ন্ট বি দেয়ার এনিমোর। ওকে, তারা হচ্ছে মুভ করে যাচ্ছে, তাদের এই নিউট্রালাইজ পজিশন থেকে তারা যে কম্বাইন করেছিল, তারা ব্যাটারির অ্যাট্রাকশনের কারণে তারা আর একসাথে নেই। সো আস্তে আস্তে যেটা হবে, এই ডিপ্লিশন লেয়ারটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, এবং এইটাকে ভ্যানিশ করার জন্য আসলে কতটুকু ভোল্টেজ এখানে দেয়া দরকার সেটা ডিপেন্ড করে যে আমার ডায়োডটা কি টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটার উপরে। সো ইফ ইট ইজ silicon, then you need 0.7 volt. If it is germanium, then you will need 0.3 volt. মানে at least এত পরিমাণ ভোল্টেজ দেওয়ার পরে আমার ডিপ্লিশন রিজিয়নটা ভ্যানিশ হয়ে যাবে, আর থাকবেই না। এবং তখন আমি কি পাবো আসলে? তখন আমি কারেন্ট ফ্লো পাবো। সো সেটা কিভাবে হবে বা সেটা কেন হবে? বিকজ আমার যদি এখানে ডিপ্লিশন লেয়ার না থাকে বা ব্যারিয়ার না থাকে, কোনো ব্যারিয়ার বা মাঝখানে অবস্ট্রাকশন নেই, সো কোনো ব্যারিয়ার বা অবস্ট্রাকশন যদি মাঝখানে না থাকে, সেই ক্ষেত্রে কি হবে, আমার এই যে এন টাইপ ম্যাটেরিয়ালে যত ইলেকট্রন আছে তারা সবাই এই দিকে মুভ করার ট্রাই করবে না?
এন টাইপের যত ইলেকট্রনস আছে এখন তাদের তো মাঝখানে কোনো ব্যারিয়ার নেই, তাদের তো কোনো মাঝখানে ব্লকেজ নেই যে তারা মুভ করতে পারছে না। এই ব্যারিয়ারটাকে তো আমরা রিমুভ করে ফেলেছি, তাই না? সো ব্যারিয়ারটাকে যদি রিমুভ করে ফেলি, দ্যাট মিন্স নাও অল দ্য ইলেকট্রনস অর দ্য মেজরিটি ক্যারিয়ার্স ফ্রম এন টাইপ they can easily move to the negative positive of the battery, অথবা আমরা বলতে পারি যে holes from p type will easily move to the negative of the battery. So basically ইলেকট্রনের টার্মে যদি আমরা চিন্তা করি, ইলেকট্রন এই দিকে মুভ করলে আমার কারেন্ট কোন দিকে হবে? if electrons are moving anti-clockwise, কারেন্ট কি clockwise হবে না anti-clockwise হবে? ম্যাম বিপরীত ডিরেকশন, অপোজিট ডিরেকশন, ক্লকওয়াইজ হবে। সো দেখো এই যে ক্লকওয়াইজ কারেন্টটা দেখতে পাচ্ছ হয়তো। সো এখন আমি একটা মেজরিটি কারেন্ট ফ্লো পাবো যেটাকে আমরা আইডি বলি। সো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে এটা কি, এই আইএসটা আবার কি, যেটাকে আমরা মেজরিটি কারেন্ট থেকে মাইনাস করছি। আচ্ছা, তোমাদের হয়তো মনে আছে যে আমাদের এই ডায়াগ্রামটায় আমরা দেখিয়েছিলাম যে এন টাইপে অল্প কিছু হোলস তৈরি হয়। হ্যাঁ, এটা জাস্ট তৈরি হয়ে যায়, দ্যাটস দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। যদিও আমরা যে হোলস চাচ্ছি এন টাইপে, দ্যাট ইজ নট দ্য থিং, বাট তাও এখানে অল্প কিছু হোলস থাকে। সিমিলারলি ইন দ্য পি টাইপ মেটেরিয়াল দেয়ার আর স্মল নাম্বার অফ ইলেকট্রনস। ওকে, সো হোয়াট হ্যাপেন্স ইজ, আমাদের যখন এই ফরওয়ার্ড বায়াস কন্ডিশনটা চলছে তখন কিছু ইলেকট্রন যেগুলো পি টাইপের মাইনরিটি ক্যারিয়ার, হ্যাঁ, আর কিছু হোলস যেগুলো এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার, তারা কি করে এখান থেকে কিছু ইলেকট্রন এই পাশে চলে যায়, অথবা বলতে পারি যে এখানে হোল চলে আসলো, মানে এদেরও একটা নেট ফ্লো হয় যারা মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, এখানের মাইনরিটি ক্যারিয়ার যে ইলেকট্রন গুলো আছে তারা হচ্ছে এই হোলগুলোকে ফিল আপ করার জন্য এই দিকে মুভ করার ট্রাই করে। ওকে, সো যখন কোনো ব্যারিয়ার নেই তাদের এদের জন্য তো কোনো ব্যারিয়ার নেই আসলে, মানে মাঝখানে কোনো ব্লকেজ নেই। সো বেসিক্যালি এই ইলেকট্রন গুলো কি ট্রাই করবে যে এখানে যে হোল আছে তাদেরকে ফিল আপ করতে। সো একটা নেট ফ্লো হবে, এই নেট ফ্লোটা খুবই স্মল, because number of electrons here is very small or number of holes here is also very small. So এটাকে আমরা বলি saturation current, saturation current IS, এবং এটা ফ্লো করে ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার্স, নট মেজরিটি ক্যারিয়ার্স। দিস ইজ ভেরি নেগলিজেবল, বাট আমরা যদি একদম পারফেক্ট ইকুয়েশন লিখতে চাই তাহলে আমাদের নেট ফ্লো কিভাবে দেখানো উচিত? রাইট ডিরেকশনে ফ্লো মাইনাস লেফট ডিরেকশনে কারেন্ট ফ্লো, তাই না? নেট ফ্লো কি হবে? এইদিকে যদি কোনো কারেন্ট থাকে সেটাকে আর এটাকে মাইনাস করতে হবে। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ ডান দিস, বাট ইউজুয়ালি বিকজ দিস ইজ ভেরি স্মল, সো আইডি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি আই মেজরিটিরই সমান। ওকে, আই মেজরিটি, দ্যাট মিন্স যেটা নাকি আমাদের ইলেকট্রনস অফ দি এন টাইপের জন্য ফ্লো করছে, আর যেটা ইলেকট্রনস অফ দ্য পি টাইপের জন্য ফ্লো করে সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট অর স্যাচুরেশন কারেন্ট। So did you understand? Net flow will be in this direction. Net current flow will be in this direction because electrons from the n type are moving in this direction. So they should always be opposite. Clear everyone? Any questions or confusion? Yes. আচ্ছা, গুড। সো লাস্ট যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন। সো রিভার্স বায়াস কন্ডিশন ইজ রাদার ইন্টারেস্টিং বিকজ রিভার্স বায়াসে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যে নো বায়াস যেটা ছিল, যেখানে একটা ধরো এই পরিমাণ একটা ডিপ্লিশন রিজন ছিল আমাদের নো বায়াসে, তাই না? দুটো লেয়ার, দুটো ইলেকট্রন লেয়ার, ধরো দুটো হোল লেয়ার, জাস্ট বোঝানোর জন্য। সো ধরো এটা ছিল আমাদের নো বায়াস। এখন আমি কি করেছি, তার সাথে একটা ব্যাটারিকে কানেক্ট করেছি, and I have connected it in such a way
that the negative is now with the p type and the positive terminal is with the n type. আচ্ছা, এখন কি হবে? So suppose আমি নো বায়াসে আছি, নো বায়াসে থাকলে আমার এদিকে কিছু ইলেকট্রন এসেছে। কেন এসেছে? কারণ তারা হোলস গুলোকে ফিল আপ করার জন্য এসেছিল। সো এদিকে হচ্ছে আমার নেট নেগেটিভ চার্জ, আর এখানে হোলস ক্রিয়েট হয়েছে। কেন ক্রিয়েট হয়েছে? বিকজ আমার ইলেকট্রনস এই দিক থেকে এন টাইপ থেকে পি এর দিকে চলে গেছে টু ফিল আপ দোজ হোলস। সো এখানে আমার নেট পজিটিভ চার্জ। এটা হচ্ছে আমার নো বায়াস কন্ডিশন। এখন আমি কি করেছি? আচ্ছা, আবার এখানে আমরা জানি মেজরিটি ক্যারিয়ার্স হচ্ছে ইলেকট্রন, আর এখানে মেজরিটি ক্যারিয়ার্স হচ্ছে হোলস। এটা হচ্ছে আমাদের নো বায়াস কন্ডিশন। এখন আমি কি করলাম? একটা ব্যাটারিকে কানেক্ট করেছি এভাবে, এখানে দিচ্ছি নেগেটিভ আর এখানে দিচ্ছি পজিটিভ। সো এদিকে প্লাস, এদিকে মাইনাস। আচ্ছা, হোয়াট ডু ইউ থিংক উইল হ্যাপেন? এইখানে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কি হবে? ম্যাম এন টাইপের হোলগুলো এদিক দিয়ে আসবে। এন টাইপ হচ্ছে এটা, হ্যাঁ, আর এটা পি টাইপ। মাঝখানে কিন্তু একটা ব্যারিয়ার আছে, একটা সাব সিগনিফিকেন্ট ব্যারিয়ার আছে। এন টাইপের ইলেকট্রনগুলো ম্যাম পজিটিভ দিকে আকর্ষণ হবে এখন। রাইট রাইট, এন টাইপের ইলেকট্রনরা এদিকে আকর্ষিত হবে, এন্ড পি টাইপের কি হবে? হোলস উইল অলসো বি অ্যাট্রাক্টেড হিয়ার, তাই না? আচ্ছা, এখন এখানে যদি হোলস অ্যাট্রাক্টেড হয়, বা আমি বলতে পারি যে এখানের হোলসকে এরা ফিল আপ করার জন্য আসবে, তাই না? দে উইল ট্রাভেল, বিকজ হোল মানে যেহেতু অ্যাবসেন্স অফ ইলেকট্রন, হ্যাঁ, হোল তো আসলে মুভ করে না, হোল হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন। সো আমি বলতে পারি এভাবে, দ্যাট দি ইলেকট্রনস ফ্রম দ্য ব্যাটারি উইল মুভ টু দ্য পি টাইপ ম্যাটেরিয়াল টু ফিল আপ দিস গ্যাপস। সেটা যদি হয় তাহলে এখানে কি আমি আরো মাইনাস পাবো না কিছু? তোমার ইলেকট্রনরা কোথায় আসছে? তারা তো এখানে এসে অ্যাড হচ্ছে, কন্ট্রিবিউট করছে, তাই না? বিকজ দে ওয়ান্ট টু ফিল আপ দিস হোলস। তাহলে আমার এখানে কি আরো ইলেকট্রনস বেড়ে যাবে না? ইলেকট্রনস বেড়ে যাবে তো, রাইট? অথবা আমি যদি এই পাশ থেকে বলি, তাহলে এই ইলেকট্রনরা কি করতে চাইবে? এই প্লাসটাকে ফিল আপ করার জন্য এদিকে মুভ করবে। সো তাই যদি হয় তাহলে এখানে আবার হোলস এর সংখ্যা বেড়ে যাবে না? যেহেতু আমার ইলেকট্রনরা চলে যাচ্ছে এই হোলগুলাকে ফিল আপ করার জন্য, তার মানে তারা চলে যাওয়া মানে কি? সেখানে প্লাস, আর এখানে তারা অ্যাড হওয়া মানে মাইনাস, তাই না? ডোনার এন্ড অ্যাকসেপ্টর আয়নে আমরা যেটা দেখেছি। সো নাও টেল মি, এই থিকনেসটা কি বেড়ে গেল না? Yes, ma'am. আচ্ছা, সো থিকনেসটা যত বাড়বে আসলে কি হবে? থিকনেস যত বাড়বে তত তো আমার ডিপ্লিশন লেয়ারটা বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা পোটেনশিয়াল ব্যারিয়ার বলি, তাই না? এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা তো বেড়ে যাচ্ছে। এগেন দেখো, টার্মটা কিন্তু পোটেনশিয়াল ব্যারিয়ার। ব্যারিয়ার কথাটার মানে কি? জেনারেলি পোটেনশিয়াল ব্যারিয়ার, ধরো ব্যারিয়ার কথাটার মানে কি? বাধা ম্যাম, বাধা। এক্স্যাক্টলি, কোন একটা বাধা। সো এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা যদি বাড়তে থাকে, আমরা জানি যে কারেন্ট ফ্লো বা নেট ফ্লো অফ চার্জ যদি আমরা চাই যে একটা নেট ফ্লো হবে, ফ্রি মুভমেন্ট হবে, ইলেকট্রনগুলো ইজিলি প্লাসে, ব্যাটারি প্লাসে চলে যাবে, বা হোলস গুলো ইজিলি ব্যাটারি মাইনাসে যাবে, আমি এই পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে যত বাড়াবো, বেসিক্যালি আমার জন্য কিন্তু এখন এই বাধা বা ব্যারিয়ারের মাঝখান দিয়ে ট্রাভেল করা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, isn't it? more and more, because এটা কি একটা নিউট্রাল রিজিয়ন, যেখানে হচ্ছে কোনো ফ্রি ক্যারিয়ার্স নেই।
তারা হচ্ছে কম্বাইন করেছে, সো কোনো ফ্রি ক্যারিয়ার্স নেই। এবং এখন আমি যদি চাই যে কোনো ইলেকট্রন মুভ করবে অপোজিট সাইডে বা কোনো হোল মুভ করবে অপোজিট সাইডে, ইট ইজ গোয়িং টু বিকাম মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট। ওকে, সো যত আমার পোটেনশিয়াল ব্যারিয়ার বাড়বে আমার জন্য সেখানে কোনো নেট ফ্লো অফ কারেন্ট বা নেট ফ্লো অফ চার্জ পাওয়াটা ডিফিকাল্ট হবে। ওকে, সো বেসিক্যালি কি হবে, যখন এটা এনাফ থিক হয়ে যায় আসলে সেখানে আমি কোনো কারেন্ট ফ্লো পাবোই না। হ্যাঁ, সো এই দিকে যেটা আমাদের আগে ছিল এই নেট ফ্লো 0 হবে, কোনো কারেন্ট ফ্লো আমার এখানে হবে না, বিকজ আমি একটা ব্যারিয়ার তৈরি করেছি এবং যতই আমি এটাকে এইভাবে কানেক্ট করে বাড়াচ্ছি, মানে ব্যাটারি ভোল্টেজ যত এইভাবে কানেক্ট করে বাড়াবো আমার ব্যারিয়ারটা কিন্তু আরো ঠিক হতে থাকবে। তো আসলে ব্যারিয়ারটা যদি ঠিক হতে থাকে সেখানে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। অনলি যখন ব্যারিয়ারটা থিন হতে হতে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে তারপরে আমরা কারেন্ট ফ্লো পেতে পারি, আদারওয়াইজ দেয়ার উইল বি নো কারেন্ট ফ্লো। আচ্ছা, সো আমাদের মেজরিটি যেটা আই মেজরিটি, তোমরা যদি এখানে দেখো আই মেজরিটি ইজ 0। ক্যান ইউ সি দ্যাট? আই মেজরিটি ইজ 0 অ্যাম্পিয়ার। আচ্ছা, আই মেজরিটি 0 হবে ঠিক, কিন্তু আইএস থাকবে। আইএস কেন থাকবে? আইএস কি ছিল ফার্স্টে বলো তো? আইএস ওয়াজ হুইচ কারেন্ট? স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কারেন্ট, রাইট, কারেন্ট ডিউ টু দ্য মাইনরিটি ক্যারিয়ার্স। আচ্ছা, এই কারেন্টটা এমনি অনেক কম। হ্যাঁ, সো এটা কেন ফ্লো করে? বিকজ পি থেকে কিছু ইলেকট্রন এন এর হোলস এর দিকে অ্যাট্রাক্ট হয়। আচ্ছা, সো যখন এই ব্যারিয়ারটা তৈরি হয়, যেহেতু এদের পরিমাণ খুবই কম, হ্যাঁ এটা নেগলিজিবল, বাট দেখা যায় যে এই ব্যারিয়ারের মাঝখান দিয়ে, যেহেতু এরা হচ্ছে পি এর এন টাইপ ইলেকট্রন এবং এরা হচ্ছে এন এর হোলস, যারা নাকি মাইনরিটি ক্যারিয়ার কারেন্টে কন্ট্রিবিউট করে, এই যে এটা আর ধরো এটা, these will contribute to the minority carrier flows। একটা দুটো ইলেকট্রন, যেটা একটা ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ এটা এক্স্যাক্টলি কেন হয় সেটা বলাটা ডিফিকাল্ট, বাট 1 or 2 electrons still can pass through this barrier and reach the hole, বাট এটার পরিমাণ খুবই কম এবং মোস্ট অফ দ্য টাইম নেগলিজিবল, বাট ইট অকার্স। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে একটা মাইনরিটি ক্যারিয়ার ফ্লো তাও হবে। রিভার্স বায়াসে যদি আমি কানেক্ট করি সেখানে কোনো মেজরিটি কারেন্ট ফ্লো হবে না, বাট একটা মাইনরিটি কারেন্ট ফ্লো হবে ডিউ টু দ্য মাইনরিটি ক্যারিয়ার্স অফ দ্য পি অ্যান্ড এন টাইপ ম্যাটেরিয়াল। ওকে, ক্লিয়ার? সো এখানে দেখো আইএস যে কারেন্ট ফ্লোটা দেখাচ্ছে এটা হচ্ছে সেই মাইনরিটি কারেন্ট। সো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য 3 কন্ডিশনস? বেসিক্যালি সামারি হচ্ছে যখন কোনো বায়াস অ্যাপ্লাই আমরা করি না তখন এন টাইপের কিছু ইলেকট্রন পি টাইপের হোলসের সাথে কম্বাইন করে, তারা যেহেতু এন থেকে পি তে চলে যাচ্ছে সো তারা এখানে প্লাস ক্রিয়েট করে এবং তারা পি তে যাচ্ছে দেখে পি তে তারা মাইনাস ক্রিয়েট করে। যদিও এই প্লাস মাইনাসের কম্বিনেশনে ওভারঅল এই জায়গাটাতে কোনো ফ্রি ক্যারিয়ার থাকে না, মানে ফ্রি চার্জ থাকে না, চার্জ ক্যারিয়ার থাকে না, এরা কম্বাইন করেছে, কিন্তু এদের মুভমেন্টের কারণে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা ব্যারিয়ার তৈরি হয় এবং যেই জায়গাটায় তারা কম্বাইন করার কারণে জায়গাটায় কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নেই সেই জায়গাটাকে আমরা বলি ডিপ্লিশন রিজিয়ন। সো দিস ইজ নো অ্যাপ্লাইড বায়াস। এই কন্ডিশনে আমি যদি একটা ব্যাটারিকে কানেক্ট করি সো দ্যাট দ্য প্লাস ইজ কানেক্টেড টু পি অ্যান্ড মাইনাস ইজ কানেক্টেড টু এন, সেক্ষেত্রে যেটা হয় যে ডিপ্লিশন রিজিয়নে যে ইলেকট্রন অ্যান্ড হোলরা কম্বাইন করেছিল সেখান থেকে কিছু ইলেকট্রন ব্যাটারির প্লাসে অ্যাট্রাক্টেড হয় এবং কিছু হোলস এখান থেকে, কিছু ইলেকট্রন ব্যাটারির নেগেটিভ থেকে রিপেল হয়ে এখানে এই হোলস গুলোকে আবার ফিল আপ করে। সো বেসিক্যালি আমার কি হচ্ছে,
ইলেকট্রন যদি ডিপ্লিশন রিজিয়ন থেকে চলে যায় এই পি থেকে, আর এনে যদি আরো ইলেকট্রন অ্যাড হয়, সো বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের ডিপ্লিশন রিজিয়নটা থিকনেস আরো কমে যাচ্ছে। ওকে, সো এখানে নাম্বার অফ হোলস কমে যাবে আর এই পাশে নাম্বার অফ ইলেকট্রনসটা কমে যাবে। সো এটা হতে হতে একটা পয়েন্টে আসলে ডিপ্লিশন রিজিয়নে আর কোনো ইলেকট্রন হোল কম্বিনেশন থাকবেই না, সেক্ষেত্রে ডিপ্লিশন রিজিয়নটা ভ্যানিশ হয়ে যাবে এবং তখন আমাদের ডায়োডটা অন হবে, বা যেটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। সেক্ষেত্রে আমাদের একটা নেট কারেন্ট ফ্লো পাবো, যেটার মেজরিটি আসবে বিকজ অফ দ্য ইলেকট্রন ফ্লো ইন দ্য এন টাইপ টু দ্য ব্যাটারিজ পজিটিভ। সো ইলেকট্রন যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করে, কারেন্ট হবে ক্লকওয়াইজ। সো আমাদের মেজরিটিটা হবে এইভাবে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আমাদের মেজরিটি কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, সেই মেজরিটি কারেন্ট ফ্লোটা আমরা অ্যাকচুয়ালি মেজার করি, বাট তার সাথে একটা ছোট কারেন্টের পরিমাণ থাকে যেটাকে আমরা বলি স্যাচুরেশন কারেন্ট, which is due to the minority carriers in both p and n type. So p এর মাইনরিটি হচ্ছে ইলেকট্রন, n এর মাইনরিটি হচ্ছে হোলস, এরা আবার কম্বাইন করার চেষ্টা করে, সো একটা নেট ফ্লো হয় যেটা খুবই নেগলিজিবল, বাট ইট ইজ দেয়ার। So this net flow causes a current in the opposite direction. So if you want to find the exact current in this direction, that means ID, then you should subtract IS from I majority. এটা ছিল ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। আর রিভার্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমি আমার নো বায়াস যে NPN জাংশনটা ছিল, যেখানে একটা ডিপ্লিশন রিজিয়ন আছে, সেটাকে নিয়ে আমি কানেক্ট করেছি ব্যাটারিকে এইভাবে যে the negative is connected to p type and the positive of the battery is connected to n type. এটা যদি করি, বেসিক্যালি আমার p টাইপের হোলসকে ফিল আপ করার জন্য ব্যাটারি থেকে ইলেকট্রনস এখানে অ্যাড হয়, সো দ্যাট মিন্স এখানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে p টাইপে। সো এখানে আমাদের পোটেনশিয়াল ব্যারিয়ারটা আরো বাড়বে বা আরো নেগেটিভ হবে। আর এই পাশে যদি চিন্তা করি, দেন হচ্ছে এখানে যে ইলেকট্রনস ছিল তারা কি করবে, তারা যাবে হচ্ছে ব্যাটারির পজিটিভের সাথে কম্বাইন করতে। সো তারা যদি এখান থেকে চলে যায়, এন টাইপ থেকে চলে যায়, সো দ্যাট মিন্স এখানে আমার প্লাসের সংখ্যা বেড়ে যাচ্ছে বিকজ ইলেকট্রন কমে গেছে এখান থেকে। সো ওভারঅল হোয়াট হ্যাপেন্স ইজ, এখানে নেট পজিটিভ অ্যান্ড নেট নেগেটিভের পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে, which means higher potential barrier. Potential barrier যত বেশি হবে সেখানে আসলে কারেন্ট ফ্লো করা ততটাই ডিফিকাল্ট হবে। সো আমাদের এখানে কোনো আইডি কারেন্ট ফ্লো হবে না, বাট there is a small minority carrier flow which always happens. সো এটা রিভার্সেও হবে। সো রিভার্সের ক্ষেত্রে আমার শুধু একটা মাইনরিটি ক্যারিয়ার ফ্লো থাকবে, সো বেসিক্যালি আমাদের কারেন্টটা জিরোর কাছাকাছি হবে, ভেরি ক্লোজ টু জিরো। Did you understand these three conditions, everyone? বুঝতে পেরেছো কি সবাই? Yes, ma'am. আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, সো এখন আমাদের এই ডায়োডটা যেটাকে আমরা ডিসকাস করলাম, এই পিএন জাংশনটাই হচ্ছে আসলে একটা ডায়োড। ওকে, সো when we make a diode which is our first electronic device, it is nothing but a PN junction. Okay, just a P and N type material combined together. So এটার ক্যারেক্টারিস্টিক্স কে যেরকম আমরা রেজিস্টারের ক্যারেক্টারিস্টিক্স কে কি দিয়ে ডিফাইন করি, ওহমস ল, রাইট? যে রেজিস্টারে কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়বে, এরকম। সো আমরা যখন ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কে ডিফাইন করতে চাই, মানে সেটার কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপ বের করতে চাই, দেন উই ইউজ something called Shockley's equation for both the forward and reverse bias conditions. Okay, and this is what the equation looks like. So ID means your diode current or the total current, and this is equal to আমাদের IS যে saturation current ছিল into e to the power VD. VD means আমাদের যে সাপ্লাই ভোল্টেজটা ছিল সেটা,
divided by n Vt minus 1. So what are the unknown parameters? আমরা তো IS জানি, IS আমরা already জানি, this is the reverse saturation current. VDO আমরা জানি, this is the applied forward bias voltage across the diode. So এটা হচ্ছে VD, এটা VD, ID হচ্ছে টোটাল যে কারেন্টটা ফ্লো হবে or মেজরিটি কারেন্ট, IS হচ্ছে মাইনরিটি কারেন্ট। আচ্ছা, n আমরা কি সেটা এখনো জানি না। n অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট প্যারামিটার, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি আইডিয়ালিটি ফ্যাক্টর। সো এটা আসলে আমাদের যে স্পেসিফিকেশন শীট বা ডেটা শীট বলা হয়, দ্যাট মিনস আমি যখন কোন একটা ইলেকট্রনিক ডিভাইস পারচেজ করব, সেটার সাথে কিন্তু একটা বুকলেট আসবে বা একটা ইনফরমেশন শীট আসবে, তাই না? সেটাকে আমরা কি বলি? ডেটা শীট বলি অথবা স্পেসিফিকেশন শীট বলি। মানে সেটা আমাকে বলবে যে এটার আসলে এটা ম্যাক্সিমাম কত কারেন্ট নিতে পারে বা এটার রেঞ্জ কত, তাই না? ইভেন ধরো আমরা মোটর কিনলে মোটরে কত হার্জ, কত পাওয়ার, এগুলোর একটা স্পেসিফিকেশন শীট থাকে, তাই না? সো ডায়োডের ক্ষেত্রে এই ইনফরমেশনটা যে এন কত সেটা তাদের স্পেসিফিকেশন শীটে পাওয়া যায়। সো নরমালি এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা হচ্ছে আমাদের ডায়োডের অপারেটিং কন্ডিশন এবং তার ফিজিক্যাল কনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? সো সেটাতে আমরা যারা এন্ড ইউজার, মানে আমি যে ডায়োড ইউজ করছি, আমি এটাকে আসলে চেঞ্জ করতে পারবো না, এটা একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাথে রিলেটেড। সো ইউজুয়ালি এটা স্পেসিফিকেশন শীট বা ডেটা শীটে দেয়া থাকে এবং এটা 1 অথবা 2 হয়। ওকে, সো 1 অথবা 2 হয়, বাট আমরা এটাকে ফর ক্যালকুলেশন পারপাসেস 1 ধরে নিব। সো এনটা অলওয়েজ আমাদের জন্য 1 হবে। আচ্ছা, ভিটি কি? ভিটি হচ্ছে আসলে থার্মাল ভোল্টেজ। Again, this is something which depends on the material of the diode. Okay, thermal voltage মানে আসলে কি? থার্মাল ভোল্টেজ মানে হচ্ছে আমার যে পার্টিকুলার ডায়োডটা আছে, তোমরা ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারবে। তোমরা এই টার্মটার সাথে মনে হয় ফ্যামিলিয়ার, তাই না? বোলটজম্যানস কনস্ট্যান্ট, এটা তো একটা কনস্ট্যান্ট প্যারামিটার, তাই না? আচ্ছা, thermal voltage is actually something which depends on the temperature around the diode and the amount of charge in the diode. Okay? So usually কি হয়, আমরা room temperature বা যেই টেম্পারেচারে আমাদের ডিভাইস গুলো কানেক্টেড থাকে সেটাকে ধরি অ্যারাউন্ড 27 or 28 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সো সেটাতে আমরা একটা থার্মাল ভোল্টেজ বের করে এটাকেই মোর অর লেস ইউজ করি। হ্যাঁ, মানে আমরা জেনারেলি রুম টেম্পারেচার বা যে টেম্পারেচারে আমার কম্পোনেন্টস গুলো কানেক্টেড থাকে ইন এন অপারেটিং সিস্টেম, সেটাকে ধরে নেই অ্যারাউন্ড 27 or 28 ডিগ্রি সেলসিয়াস। সো সেটা ধরে আমরা যদি এই ইকুয়েশনটা ইউজ করি, দেন মোস্ট অফ দ্য ডায়োডস উইল বি কনসিডার্ড টু হ্যাভ thermal voltage of 26 millivolt approximately. Okay, so again this is something which depends on the device itself. So usually আমার ডায়োডস এর ক্ষেত্রে এটা 26 মিলিভোল্ট ধরা হয় এবং তোমরা পরে যখন অনেক ম্যাথ করবে সেখানে এই টার্মটা প্রায় দেখবে 26 millivolt. So this comes from the thermal voltage of the diode. So if you combine everything, your battery voltage, your thermal voltage, your saturation current, and if you put them in this equation, you can find your total current, okay, or current flow, net current flow in the diode. So আমাদের ID কত সেটা আমরা বের করতে পারি। So this is the diagram for a semiconductor diode and its characteristic curve is this one. So if you consider a resistor, for example, resistor এর curve কেমন? আমরা যদি current versus voltage দেখতে চাই, then resistor এর curve হচ্ছে এরকম, I versus V, it's a straight line. Okay, for the diode that is not the case.
সো ইফ ইউ লুক এট দ্য, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস কন্ডিশনটা বোঝায়, হ্যাঁ, এবং এই সাইডটা বোঝায় হচ্ছে আমাদের রিভার্স বায়াস কন্ডিশন। সো ইফ ইউ লুক এট দিস ওয়ান, ইউ ক্যান সি আমাদের ডায়োডটা কিন্তু ফুললি লিনিয়ার না। সো ডায়োডের কেসে কি হয়, আমরা ফার্স্টে ব্লু লাইনটাকে ফলো করব, দেন আমরা ডটেড লাইনটা কি সেটা বলবো। সো ডায়োডের কেসে কি হবে, যে প্র্যাকটিক্যাল ডায়োড যখন হবে সে হচ্ছে এভাবে কিছুক্ষণ ভোল্টেজ পাবে, তখনও কিন্তু কারেন্ট ফ্লো হবে না। কেন হবে না? তোমাদের যদি মনে থাকে, আমি একটু আগে বলেছিলাম যে ডিপ্লেশন রিজিয়নটা পুরোপুরি ভ্যানিশ হতে হয়, তাই না, তারপরে কারেন্ট পাই আমরা। সো ডিপ্লেশন রিজিয়নটা যদি পুরোপুরি ভ্যানিশ হতে হয়, আমার একটা সার্টেন পরিমাণ ভোল্টেজ সেখানে দিতে হবে। So what should be that voltage? It depends on the type of diode. Silicon hole around 0.7, germanium hole 0.3, gallium arsenide hole 1.2. So unless you give sufficient voltage and the depletion region vanishes, there will be no current flow. So তোমরা এখানে দেখতে পাচ্ছ I কিন্তু 0, যদিও আমাদের VD বাড়ছে। একটা সার্টেন পরিমাণ ভোল্টেজের পরে কি হবে, it will be enough, and তখন হচ্ছে আমাদের নেট কারেন্ট ফ্লো শুরু হবে, and এটা দেখা যাবে ভিডি তে খুব বেশি চেঞ্জ হবে না, হয়তো 0.1, 0.2 বা 0.3 ম্যাক্সিমাম চেঞ্জ হবে, কিন্তু কারেন্টটা অনেক বেশি বেড়ে যাবে। তার মানে এখন একদম ফ্রিলি ইলেকট্রনস আর বিং এবল টু মুভ, এন্ড ফ্রিলি ইলেকট্রন মুভ করছে দেখে আমাদের কারেন্টও অনেক হাই পরিমাণে ফ্লো করতে পারবে। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। আচ্ছা, এখানে যে ডটেড লাইনটা দিয়েছে, এটা হচ্ছে আমি যদি একদম ইকুয়েশন থেকে ক্যালকুলেট করি, এই ইকুয়েশন থেকে মানে আমি যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করি, তাহলে গ্রাফটা এরকম আসবে, এই লাইনটার মতো। বাট প্র্যাকটিক্যালি দেখা যায় যে একদম সেম রকম গ্রাফ আমরা পাই না। আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আর প্র্যাকটিক্যাল ডিভাইসের মধ্যে তো কিছু পার্থক্য আছে, রাইট? সো এই জন্য দেখা যায় যে আমরা ইকুয়েশনে বসালে এরকম আসবে ব্ল্যাক লাইনটার মতো, বাট if we use the actual commercial available unit, then এটা আরেকটু এখানে গ্যাপ থাকবে। ওকে, বাট দেখো দুটো শেপ কিন্তু একই রকম, মানে ফার্স্টে 0, দেন সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন কারেন্ট। So this is the forward bias condition. What happens in the reverse? In the reverse bias condition, which is equivalent to this one, there is hardly any current flow, but there is a small amount of current flow. ঠিক আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা picoampere, that means 10 to the power minus 12, which is very small, right? So reverse এ কি হবে, ওই যে আমাদের স্যাচুরেশন কারেন্ট বা যেটাকে আমরা আই মাইনরিটিও বলতে পারি, সেটার কারণে একটা স্মল কারেন্ট ফ্লো হবে, বাট দিস উইল বি ভেরি স্মল। আর এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করি, সেটা আরো কম হবে, অ্যারাউন্ড 10 পিকোঅ্যাম্পিয়ার। সো এটা অপোজিটে ফ্লো করছে, তার মানে আমার কারেন্টের অ্যাক্সিসটা কি হবে, নেগেটিভ ডিরেকশনে হবে, এবং এই ক্ষেত্রে আমাদের ভোল্টেজটাকেও আমরা কি করি, পজিটিভে যেভাবে কানেক্ট করি, নেগেটিভে বা রিভার্সে তার উল্টো ভাবে কানেক্ট করি। সো ফরওয়ার্ডে আমাদের ভোল্টেজটা কিভাবে কানেক্টেড থাকে, রিভার্সে থাকে পি এর সাথে মাইনাস, এন এর সাথে প্লাস, আর ফরওয়ার্ডে থাকে হচ্ছে পি এর সাথে প্লাস, এন এর সাথে মাইনাস। সো এই জন্য আমরা যখন এটাকে গ্রাফিক্যালি প্লট করব, তখনও আমার এই পাশের ভিটাকে ধরতে হবে নেগেটিভ ভি, নেগেটিভ ভিডি, আর এটা হচ্ছে নেগেটিভ আইডি, যেহেতু দে আর ইন দ্য রিভার্স। ওকে, এটার পোলারিটি আর এইদিকে ফরওয়ার্ডের পোলারিটি কিন্তু অপোজিট। ওকে, ফরওয়ার্ডে কারেন্টও এই ডিরেকশনে থাকে, কিন্তু রিভার্সে কারেন্ট হচ্ছে অপোজিট ডিরেকশনে থাকে, and it is only due to the minority carriers. So did you understand the shape of this curve? এবং এখানে দেখো জুম করলে তোমরা দেখতে পাবে যে কন্ডিশন গুলো লেখা আছে, যেমন VD is greater than 0 in the forward, so there is also positive current, but in the reverse VD is less than 0, মানে VD is a negative value and current is equal to
negative saturation current, that means minority carrier এর current. So did you understand the shape of this curve? So Yes, আমরা ma'am. good, আমরা একটা 3 minutes এর break নেই, short break, because I have to cover a few things and then I will continue with the slides. Okay, everyone, so let's resume our class. So আমরা এতক্ষণ কি দেখছিলাম, ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখছিলাম। সো সেখানে we saw that when the diode is operating in the forward direction or forward bias condition, then this is the part of the curve which represents that condition, and if your diode is connected in the reverse, then it will, this part of the curve represents the reverse condition. Now there is something which is very interesting in a diode, which is called the breakdown region. এই breakdown region টা কোথায় থাকে? এটা হচ্ছে রিভার্সে থাকে। সো রিভার্সে আমরা যখন স্মল একটা কারেন্ট পাচ্ছি IS, সেখানে আমাদের একটা
সার্টেন ভোল্টেজ পড়ে, ওকে, যে ভোল্টেজটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলি, ওকে, ভিবিভি ব্রেকডাউন ভোল্টেজ, অথবা এটাকে পিক ইনভার্স ভোল্টেজ বা পিক রিভার্স ভোল্টেজও বলা হয়। এবং এই রেটিংটাও আমি যে বলছিলাম ডেটা শিটের কথা বা স্পেসিফিকেশন শিট, সেখানে বলা থাকে। সো এই জিনিসটা আসলে কেন সিগনিফিকেন্ট বা এখানে কি হচ্ছে সেটা আমাদের জানতে হবে। সো হোয়াট ইউ ক্যান সি ফ্রম দ্য গ্রাফ, তোমরা কি দেখতে পাচ্ছ যে এই সার্টেন ভোল্টেজে আসার পরে রিভার্সে there is a high amount of current which is flowing. Can you see that? Yes, ma'am. তাই না? সো এখানে কি ছিল, খুবই কম কারেন্ট যাচ্ছিল, ভোল্টেজ বাড়াচ্ছি নেগেটিভ ডিরেকশনে, কিন্তু কারেন্টের পরিমাণ চেঞ্জ হচ্ছে না, কারণ ডিপ্লিশন রিজিয়ন ঠিক হচ্ছে আরো বেশি ঠিক হচ্ছে। সো সেক্ষেত্রে আমার কারেন্টের পরিমাণ তো বাড়ছেই না, শুধু ওই মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্ট সেটাই ফ্লো করছে। কিন্তু একটা সার্টেন ভোল্টেজ দেওয়ার পরে ইন দ্য নেগেটিভ ডিরেকশন I can see a high amount of current starts to flow এই opposite direction. এটা আসলে কেন? সো এটার জন্য আমাদেরকে রিভার্সের যে ডায়াগ্রামটা সেখানে যেতে হবে। সো রিভার্স বায়াসে আমরা কি দেখেছিলাম? রিভার্স বায়াসে আমরা দেখেছিলাম যে your depletion region becomes thicker, তাই না? Depletion region becomes thicker, and when it becomes thicker it means the amount of potential barrier is more. Do you remember? মানে এখানে যে একটা potential barrier আছে সেটার পরিমাণটা বেশি। আচ্ছা, have you seen this relation before or this equation? দেখেছো কি বা দেখোনি? মনে পড়ছে না। ম্যাম দেখেছিলাম ম্যাম। আচ্ছা, হয়তো বা দেখেছো বা দেখোনি। বেসিক্যালি এটা হচ্ছে ভোল্টেজ বা পোটেনশিয়ালের সাথে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন। ডি মানে হচ্ছে আসলে লেন্থ বা ডিস্টেন্স বোঝায়, সেটা আমাদের জন্য এখানে মেইন ব্যাপার না। বাট আমরা যেটা বলতে চাচ্ছি এই রিলেশনটা থেকে, যে কোথাও যদি ভোল্টেজ বা পোটেনশিয়াল বাড়ে, পোটেনশিয়াল ডিফারেন্স বেড়ে যায়, সেখানে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণও বেড়ে যায়। So that means what? এই যে এখানে আমার ডিপ্লিশন রিজনের থিকনেসটা বেড়ে গেল না, যে জন্য আমার পোটেনশিয়াল ব্যারিয়ারটা বেড়েছে, এই জায়গায় আমি একটা হাই ইলেকট্রিক ফিল্ড পাবো। ওকে, হাই ইলেকট্রিক ফিল্ড পাবো। সো সেই ইলেকট্রিক ফিল্ডটা হবে এই ডিরেকশনে, প্লাস টু মাইনাস। সো ইলেকট্রিক ফিল্ডটা হবে এই ডিরেকশনে, প্লাস টু মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তোমরা হয়তো জানো ফিল্ড লাইন্স প্লাসে শুরু হয় মাইনাসে শেষ হয়, তাই না? এটা কি জানো তোমরা? মেবি জানো। সো ইলেকট্রিক ফিল্ড, রাইট। সো ইলেকট্রিক ফিল্ড কেন তৈরি হচ্ছে? বিকজ আমার এখানে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, যেখানেই পোটেনশিয়াল ডিফারেন্স থাকে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এখন রিভার্স বায়াসে যেটা হবে, আমার তো পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়ছে, তাই না? যত রিভার্সে দিচ্ছি তত বাড়ছে। সো ইলেকট্রিক ফিল্ডটা আসলে কি হচ্ছে? আরো স্ট্রঙ্গার হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড যখন অনেক স্ট্রং হয় তখন তারা যেটা করতে পারে, তারা হচ্ছে কোনো বন্ডের ইলেকট্রনকে তার প্যারেন্ট যে বন্ডিংটা, ধরো সে এখানে আছে, হ্যাঁ, এইখান থেকে তাকে রিলিজ করে নিয়ে আসতে পারে, মানে তাকে পুল করতে পারে। সো ইলেকট্রনকে সে এই যে এই পোটেনশিয়াল, যেটা পজিটিভ পোটেনশিয়াল, সেটার দিকে সে পুল করতে পারে। সো ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে হবে, বাট আমার যে ইলেকট্রন সেটা এই ডিরেকশনে পুলড হয়ে যাবে। ওকে, তার মানে সে এখন কি করছে, আমার যে এখানে বন্ডেড ইলেকট্রন গুলো ছিল না, যারা পজিটিভ হোলস বা ভয়েডকে যে ফিল আপ করে বসেছিল, তারা বন্ড ক্রিয়েট করে ফেলেছে, তাদেরকে এখন সে পুল করবে। তাদেরকে যদি পুল করে তখন যেটা হবে, একটাকে ধরো পুল করেছে, এখন পাশে আরেকটা এরকম ইলেকট্রন আছে,
পাশে আরেকটা এরকম ইলেকট্রন ধরো কোভালেন্ট বন্ডিং এ আছে, এ যখন পুলড হবে এ কাকে ধাক্কা দিবে? একে। সো এখন কয়টা ফ্রি ইলেকট্রন তৈরি হলো? এও আছে এও আছে, দুটো। আবার এরা কি করবে? আরো যে করেসপন্ডিং বন্ডেড ইলেকট্রনস গুলো আছে তাদেরকে যে ধাক্কা দিবে। সো এইভাবে যেটা হবে, একটা ফ্রি ইলেকট্রন থেকে হয়তো দুটো রিলিজ হবে, তাদের থেকে আরো দুটো রিলিজ হবে, এদের থেকে আরো দুটো রিলিজ হবে। সো আসলে কি হচ্ছে, এরা বন্ড ব্রেক করে রিলিজ হয়ে যাচ্ছে। এবং এরা যদি রিভার্স কন্ডিশনে বন্ড ব্রেক করে রিলিজ হয়, সো এই ইলেকট্রনগুলো কোন দিকে অ্যাট্রাক্টেড হবে? ব্যাটারির পজিটিভে না? এখানে যারা ফ্রি হয়ে যাবে তারা কোথায় মুভ করার ট্রাই করবে? এইদিকে, যে দিকটা পজিটিভ পোটেনশিয়াল, তাই না? পজিটিভ পোটেনশিয়ালের দিকে তারা যদি মুভ করে, মানে এই দিকে যদি মুভ করে, তাহলে আমার অপোজিটে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে না? সেটা কি আর মাইনরিটি পরিমাণ থাকবে, না সেটার পরিমাণটা অনেক বেড়ে যাবে? এখন বেড়ে যাবে ম্যাম। অনেক বেড়ে যাবে না? বিকজ এখানে কিন্তু অনেকগুলো ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে গেছে এবং তারা সবাই হচ্ছে ডান দিকে মুভ করছে। সো আমার এখন লেফট দিকে there will be a high amount of current flow, which is this one. So did you understand why we have this? এটাকে আমরা ব্রেকডাউন রিজিয়ন বলি, ইভেন অ্যাভালাঞ্চ ব্রেকডাউনও বলি। এখানে এটাকে জেনার বলেছে, ইগনোর দ্যাট ফর দ্য টাইম বিং, আমরা জেনার নিয়ে এখন কথা বলবো না। আচ্ছা, তোমরা কি জানো অ্যাভালাঞ্চ জিনিসটা কি? মানে নেচারে এটা কোথায় তৈরি হয়? অ্যাভালাঞ্চ, অ্যাভালাঞ্চ মানে কি আসলে? ধস। হ্যাঁ, ধস নামা বলি না আমরা? সেটা কি ধরনের হতে পারে? আমাদের দেশেও এটা খুব কমন একটা, মানে ন্যাচারাল ক্যালামিটি বলে যেটাকে, ম্যাম পাহাড়ে। পাহাড়ে হয়। আর বাইরে এটা হচ্ছে স্নোই মাউন্টেন্সে হয়, যেখানে নাকি অনেক বরফ থাকে। সো অ্যাভালাঞ্চ কথাটার মানেই হচ্ছে এই যে এইমাত্র একটা জিনিস দেখালাম না, এটা মানে একটার কারণে কি হচ্ছে, মানে পাহাড় যখন ধস হয় কি হয়, একটা মাটি লুজ হয়ে যায়, এক লেয়ার মাটি লুজ হয় দেখে আবার উপরের মাটিটাও তখন লুজ হয়ে যায়, তাই না? তার উপরেরটাও তখন হচ্ছে স্টেবল থাকতে পারে না। সো একটা এফেক্টের কারণে কি হয়, পুরো জিনিসটা নিচের দিকে পড়ে যায়। মাউন্টেন্সেও এটা হয়, খুবই কমন এটা। যেখানে স্নো পড়ে সেখানে মাঝে মাঝে এরকম হয় যে নিচের স্নো এর লেয়ারটা যদি উইক হয়ে যায়, তখন সে উপরের সব লেয়ারকেও ব্রেক করে একবারে পড়ে যায়। সো এখানে ব্যাপারটা সেরকম যে একটা ইলেকট্রন যদি ফ্রি হয়ে যায়, সে তখন আরো অনেকগুলো ইলেকট্রনকে ফ্রি করে দেয়। সো দ্যাট ইজ কল্ড অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। ঠিক আছে, বাট এইটা কিন্তু একটা ডিজায়ার্ড এফেক্ট না। উই ডোন্ট ওয়ান্ট দিস। আমরা ডায়োডকে কখনো এই পর্যন্ত অপারেট করাবো না। ওকে, যেই জন্য বলেছি যে এটা ডেটা শিটে দেয়া থাকে, সো দ্যাট অ্যাজ আ ইউজার আমি জানি যে না, নেগেটিভ ডিরেকশনে কোনোভাবেই এই ভোল্টেজের কাছে যাওয়া যাবে না, গেলে কি হবে, ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হলে প্রবলেম কি, আমি যে অপোজিটে কারেন্ট পাচ্ছি। সো তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে মিস আমরা তো অপোজিটে কারেন্ট পাচ্ছি, প্রবলেম কি? ডায়োডটা তো অপারেট করছে, সেখান তো কারেন্ট পাচ্ছি। সো হোয়াট ইজ দ্য ইস্যু, আমরা কেন এটা অ্যাভয়েড করতে চাচ্ছি? সেটার একটা রিজন হচ্ছে, তোমরা কি জানো যে যখন কলিশনস হয় তখন সেখানে কি তৈরি হয়? যখন কলিশনস হয়, অনেকগুলো কলিশন, হিট, কাইনেটিক এনার্জি। হিট কাইনেটিক এনার্জির কারণে তারা কলিশন করে, কিন্তু যখন অনেক কলিশন হয় সেখানে হিউজ পরিমাণে হিট তৈরি হয়। ওকে, সো এই যে আমার রিভার্সে যেটা হচ্ছে, ফরওয়ার্ডে না, ঠিক আছে, রিভার্সে, এটা কিন্তু ফরওয়ার্ডের ডায়াগ্রাম, আমি রিভার্সেরটা এখানে জাস্ট এঁকেছি। সো এই যে রিভার্সে এই জিনিসটা হচ্ছে, এটার কারণে a high amount of heat will be produced here in your diode, high amount of heat.
সো সেই হিটটা যেটা করবে আলটিমেটলি আমার ডিভাইসটাকে মেল্ট করে দিবে। ইট ইজ গোয়িং টু ড্যামেজ দ্য ডিভাইস অ্যান্ড মেল্ট ইট, এবং সেই ডায়োডটাকে আমি আর ইউজ করতে পারবো না। হ্যাঁ, সো সেটাকে আমি আর সার্কিটে বসাতে পারবো না, ইউজ করতে পারবো না। So that's why you have to avoid this region. You don't want to operate your diode in this region at all. Clear, everyone? Did you understand what is breakdown region? What is peak inverse voltage? What is avalanche breakdown? Yes, ma'am. Yes, ma'am. Very good. আচ্ছা, সো এই কথাগুলোই এখানে লেখা আছে। সো আমি জাস্ট একবার পড়ে যাচ্ছি যে as the voltage across the diode increases in the reverse bias, then what happens? The velocity of the carriers responsible for reverse saturation current will also increase, and eventually their velocity, which is associated with the kinetic energy, will be sufficient to release carriers, that means your electrons, through collision. So collision এর কারণে কি হবে? স্টেবল অ্যাটমিক স্ট্রাকচার গুলো ব্রেক হয়ে যাবে। ওকে, সো সেখানে যেটাকে বলে এটাকে আয়নাইজেশন প্রসেসও বলা হয়। সো ভ্যালেন্স ইলেকট্রনস উইল অ্যাবজর্ব এনার্জি এন্ড দে উইল লিভ দ্য প্যারেন্ট অ্যাটম। কে তারা ছুটে যাবে, রিলিজ হয়ে যাবে। সো এখন কি হবে? এই অ্যাডিশনাল ক্যারিয়ার্স যারা, দে উইল add to the ionization process and there will be a high avalanche current which will be established in the avalanche breakdown region. Clear? আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস বলেছে যে আসলে অ্যাভালাঞ্চটা কোথায় হবে, মানে কি ভোল্টেজে হবে, বিভি, এটার পরিমাণ কত হবে সেটা আবার ডিপেন্ড করছে যে আমার পি এন্ড এন এর ডোপিং কত। তার মানে হচ্ছে সব ধরনের ডায়োডে একই ভোল্টেজে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হবে না। ঠিক আছে, সো জার্মেনিয়ামে একটা ভোল্টেজে হবে, সিলিকনে আরেকটা ভোল্টেজে হবে, গ্যালিয়াম আর্সেনাইড হলে অন্য একটা ভোল্টেজে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হবে। আর জেনার ব্রেকডাউন বা জেনার রিজন এটা আমি এখন ডিসকাস করব না, ইট উইল অনলি কনফিউজ ইউ মোর। দিস ইজ রিলেটেড টু জেনার ডায়োড। সো আমরা যখন জেনার ডায়োড পড়ব তখন আমরা এই জিনিসটা ডিসকাস করব। আপাতত আই এম নট গোইং টু জেনার ব্রেকডাউন। সো এখানে এই গ্রাফটা দেখো, যা আমরা এতক্ষণ বলছিলাম সেটারই একটা সামারি। সো সবকিছু এখানে কম্বাইন করে দেয়া আছে, জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড। ইউ ক্যান সি for all the three diodes in the forward bias condition they become on at different voltages. So আমি বলেছিলাম তোমাদেরকে যে ফরওয়ার্ডে একটা সার্টেন পরিমাণ ভোল্টেজ দেওয়ার পরে ডায়োড গুলো ফুললি অন হয়, বিকজ তখন ডিপ্লিশন রিজিয়নটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়। So that is different for each type of diode, as you can see from the graphs. Okay, so তারা different voltage এ on হয়, যদিও তাদের শেপটা কিন্তু একই রকম। আচ্ছা, একটু হোল্ড করো তোমরা 1 মিনিট। Sorry about the interruption, everyone. হ্যাঁ, সো স্ক্রিন দেখা যাচ্ছে কি?
Yes, ma'am. আচ্ছা, সো আমরা ডিসকাস করছিলাম কি যে ডিফারেন্ট ডায়োডের জন্য আমাদের অপারেটিং ভোল্টেজ বা অন ভোল্টেজ বা নি ভোল্টেজ ভিকে সেটা ডিফারেন্ট, যদিও তাদের শেপ গুলো কিন্তু কার্ভের একই রকম। সো দিস ইজ ইন দ্য ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। Now if you look at the reverse bias condition, here also you can see যে again তাদের IS বা স্যাচুরেশন কারেন্ট কিন্তু সেম না। গ্যালিয়াম আর্সেনাইডের সবচেয়ে কম আর জার্মেনিয়ামের হচ্ছে সবচেয়ে বেশি। সো জার্মেনিয়াম আপ টু 1 মাইক্রো অ্যাম্পিয়ার হতে পারে আর গ্যালিয়াম আর্সেনাইড হয়তো 1 পিকো অ্যাম্পিয়ার এরকম হতে পারে। এটা হচ্ছে তাদের IS। আর তাদের যে ব্রেকডাউন ভোল্টেজ সেটাও কিন্তু ডিফারেন্ট। দেখা যাচ্ছে জার্মেনিয়াম হয়তো -40 ভোল্টেই ব্রেকডাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ, অ্যারাউন্ড -40। সিলিকন হচ্ছে হয়তো 150 পর্যন্ত ভোল্টেজ দিলে নেগেটিভ ডিরেকশনে তখন সে ব্রেকডাউন হবে। আর গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে আরো অনেক বেশি ভোল্টেজ, মেবি 200 দিলে তখন ব্রেকডাউন হবে। সো দিস ইজ ডিফারেন্ট ফর ইচ টাইপ অফ ডায়োড। So the last topic that we will be discussing today is temperature effects. So temperature effects জিনিসটা হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন ডায়োড, যেরকম জার্মেনিয়ামে একটা বিগ প্রবলেম কি ছিল, ইট ইজ ভেরি সেনসিটিভ টু টেম্পারেচার চেঞ্জেস, তাই না? আমরা এটা ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। আবার সিলিকন হচ্ছে নট দ্যাট সেনসিটিভ টু টেম্পারেচার চেঞ্জ। সো টেম্পারেচারের এফেক্ট আসলে কি on different diodes সেটার আমরা একটা গ্রাফ দেখব। সো ফরওয়ার্ড বায়াসে আমরা যদি দেখি তখন দেখা যায় যে প্রত্যেক 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জের জন্য সিলিকন ডায়োডের কেসে 2.5 মিলিভোল্ট চেঞ্জ হয় যদি 1 ডিগ্রি করে টেম্পারেচার বাড়ে। সো আই এম টকিং অ্যাবাউট দিস ওয়ান। সো মাঝখানের ব্লু লাইনটা হচ্ছে আমাদের সিলিকন ডায়োড এট রুম টেম্পারেচার। আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হচ্ছে, তার ভোল্টেজ এখানে আসলে কমে যাচ্ছে, শিফট টু দ্য লেফট। ওকে, শিফট টু দ্য লেফট মানে হচ্ছে তার ভোল্টেজটা, দ্যাট মিন্স কত ভোল্টেজে সে অন হবে সেটা কিন্তু কমে যাচ্ছে। সো ফলো দ্য ড্যাশড লাইন, নট দ্য ডটেড লাইন। সো যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করি এখানে তো দেখাচ্ছে অনেক ইনক্রিজ, ঠিক আছে, এটা 25 ডিগ্রি ছিল, এটা 125 ডিগ্রি। সো এভরি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার সিলিকন যে ভোল্টেজে অন হওয়ার কথা তার থেকে 2.5 ভোল্ট কমেই অন হয়ে যাবে, মানে 2.5 মিলিভোল্ট করে চেঞ্জ হবে আমার সিলিকনের ভোল্টেজ। শিফট টু দ্য লেফট, শিফট টু দ্য লেফট যদি হয় গ্রাফটা, তার মানে আমার অন ভোল্টেজটাও কমে যাচ্ছে। আর শিফট টু দ্য রাইট কখন হবে, যখন আমি টেম্পারেচার ডিক্রিজ করব। ওকে, সো এখানে আবার দেখো সেটাই বলেছে, সিলিকন ডায়োড শিফট টু দ্য লেফট এট 2.5 মিলিভোল্ট পার সেন্টিগ্রেড ডিগ্রি ইন টেম্পারেচার ইনক্রিজ। সো ইনক্রিজ করলে সে লেফট দিকে শিফট হবে, ডিক্রিজ করলে সে রাইট দিকে শিফট হবে। ওকে, যেমন এটা -75 ডিগ্রি সেলসিয়াসে দেখানো হচ্ছে, সো সে অনেকটুকু রাইট দিকে মুভ করবে। দিস ইজ ইন দ্য ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। সো এখানেও তাই লেখা আছে। রিভার্স বায়াসের কেসে কি হবে, রিভার্স বায়াসের কেসে দেখা যাবে যে আমাদের রিভার্স কারেন্ট যেটা আছে IS ফর সিলিকন ফর এক্সাম্পল এভরি 10 ডিগ্রি সেলসিয়াস রাইজ হলে কি হয়, কারেন্টটা ডাবল হয়ে যায়, মানে 2IS হয়ে যায় যদি 10 ডিগ্রি করে রাইজ হয় ইন দ্য রিভার্স। সো ইফ ইউ লুক এট দ্য রিভার্স, এটা হচ্ছে ব্লুটা হচ্ছে রুম টেম্পারেচারের কার্ভ আর ড্যাশড লাইন এন্ড ডটেড লাইন। সো ড্যাশড লাইনটাকে যদি আমরা ফলো করি এখানে দেখতে পাচ্ছি যখনই টেম্পারেচার বাড়ছে আমার কিন্তু এইটা ছিল অরিজিনালি স্যাচুরেশন কারেন্ট, সেটা বেড়ে এখন কত হয়েছে, অ্যারাউন্ড 1 মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে গেছে, যেখানে এটা অরিজিনালি ধরো 1 পিকো অ্যাম্পিয়ার ছিল। এটা হচ্ছে টেম্পারেচার বাড়লে। সো সে নিচের দিকেও যাবে আবার সে এই দিকেও শিফট করবে, ইনক্রিজ টেম্পারেচার ইন দ্য রিভার্স সেটাকে নিচের দিকেও নামাবে এবং তার কি হবে, ব্রেকডাউন ভোল্টেজটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি, তার মানে তার স্যাচুরেশন কারেন্ট চেঞ্জ হচ্ছে, তার ব্রেকডাউন ভোল্টেজ
ভিবিটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ভিবিভি এখানে ছিল আগে, এখন 40 তে চলে এসেছে। আবার স্যাচুরেশন কারেন্ট ছিল 1 পিকো অ্যাম্পিয়ার, এখন হয়ে গেছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার। সো রিভার্সে দুটো জিনিস কিন্তু হচ্ছে। So reverse breakdown voltage also increases or decreases. আর টেম্পারেচার যখন নাকি আমার ডিক্রিজ করে, এবার ডটেড লাইনটাকে ফলো করো, যখন ডিক্রিজ করে তখন কি হচ্ছে, তার স্যাচুরেশন কারেন্টের পরিমাণ কিন্তু আরো কমে যাচ্ছে। সে 1 পিকো অ্যাম্পিয়ার থেকে ধরো অলমোস্ট 0.01 পিকো অ্যাম্পিয়ার হয়ে গেছে, তার মানে তার কারেন্ট কমে গেছে যখন আমি টেম্পারেচার কমিয়েছি রিভার্স ডিরেকশনে। আবার কি হয়েছে, তার ব্রেকডাউন ভোল্টেজটাও কিন্তু কমে গেছে, আগে 30 ছিল এখন 20 হয়ে গেছে। So is this graph clear to everyone? আমরা Yes, কি ma'am. কি দেখলাম? Yes, ma'am. আচ্ছা, গুড। সো এটা ছিল সিলিকনের, এরকম জার্মেনিয়ামেরও আছে, গ্যালিয়াম আর্সেনাইডও আছে। সো আসলে আমরা যখন বলেছিলাম যে জার্মেনিয়াম ইজ ভেরি টেম্পারেচার সেনসিটিভ, তোমরা যদি কোথাও জার্মেনিয়ামের এরকম কার্ভ দেখো তখন হয়তো দেখবে যে প্রত্যেক 1 ডিগ্রি বা 10 ডিগ্রি যে কোনো টেম্পারেচার চেঞ্জের জন্য জার্মেনিয়ামের শিফটগুলো অনেক বেশি সিগনিফিক্যান্ট হয়। সেজন্যই আমরা জার্মেনিয়ামকে প্রেফারেবলি ইউজ করতে চাই না। ওকে, সো এই পর্যন্ত আমরা আজকে পড়বো, নেক্সট ক্লাসে আমরা বাকিটা শেষ করব। তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে ফর টুডে? এনি কোয়েশ্চেনস অ্যাবাউট হোয়াট উই ডিসকাসড? কনসাল্টিং আওয়ারটা কখন? কনসাল্টিং আওয়ার, আচ্ছা কনসাল্টিং আওয়ারটা আমার এখনো আপডেট করা হয়নি। সো ইউজুয়ালি যেটা অফিস টাইম 9 to 5, এর মধ্যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে তোমরা আমাকে মেসেজ পাঠিয়ে রাখবে টিমসে, এবং যখনই আমার ব্রেক বা ফ্রি টাইম থাকবে দেন আই উইল গেট ব্যাক টু ইউ that yes you can place a call or we can discuss your problems. ঠিক আছে, সো তোমরা আমাকে ইনফর্ম করে রাখবে, আমার যখন অফ টাইম থাকবে I will definitely let you know. Okay, আর I think next week এর মধ্যে তোমাদের অ্যাকাউন্টে আমার কনসাল্টিং আওয়ারটা আপলোড হয়ে যাবে within next week or end of this week actually. ঠিক আছে, so please remember next class you have your first quiz on lecture number 1. So read that lecture thoroughly and we will take your first quiz on Wednesday. All right everyone, so have a good day. I will see you on Wednesday.